কর্মচারী, অবসরপ্রাপ্ত এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী কিন্তু এই সম্মেলনে সাফল্য কামনা করে আমি প্রথমেই বলতে চাই যে বিএসএনএল এর নিয়মিত অনিয়মিত অবসরপ্রাপ্ত 3 ধরনের কর্মচারী রাষ্ট্রীয় বঞ্চনার শিকার। তাদের বেতন চুক্তি হচ্ছে না, কন্ট্রাকচুয়াল কর্মচারী, ক্যাজুয়াল কর্মচারীরা 7CPC পাচ্ছে না, অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও ন্যায্য পেনশনের অধিকারের উপর সরকার হাত বসাতে চাইছে। তো এই যে বিএসএনএল কর্মচারীদের সংকট আছে, এটা একটা দিক। তার চেয়েও বড় যেটা ক্ষতিকারক দিক, আজকে বিএসএনএল কর্মচারীদের অস্তিত্ব থাকবে কিনা এটা নির্ভর করছে আগামী দিনে বিএসএনএল থাকবে কিনা। সরকার অলরেডি চক্রান্ত করে বিএসএনএল কে তুলে দেওয়ার জন্য তার পরিকল্পনাগুলো গ্রহণ করেছে। তার মধ্যে যেটা ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের নামে বিএসএনএল এর সম্পদগুলো বিক্রি করার চক্রান্ত। তো আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। তার জন্য আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। আপনারা জানেন যখন 86তে শিকাগোতে ওই শ্রমিক কর্মচারীদের আন্দোলন হয়েছিল, সেই মে দিবসের আন্দোলনকে সামনে রেখে শ্রমিক কর্মচারীরা যখন সংঘবদ্ধ হচ্ছিল, সেই সময় কিন্তু শ্রমিক কর্মচারী সেই আন্দোলনের ঝাঁজ এত বেশি তীব্র ছিল না। যেটা সম্ভব হয়েছিল 1917 সালে রুশ বিপ্লবের পর, যখন মেহনতি মানুষ শ্রমিক কৃষকের সরকার গঠিত হলো, তার 1 বছর পরই 2 বছরের মাথায় আইএলও ফরমেশন করতে বাধ্য হলো এবং ভারতবর্ষের বুকে এআইটিইউসি শ্রমিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আমরা দেখলাম যে এই সমাজতান্ত্রিক পথে বিশ্বের কোনো একটা প্রান্তে যদি তার জয়ধ্বজা ওড়ে, তাহলে সমগ্র বিশ্বের শ্রমিক শ্রেণী তার আন্দোলন দাবি আদায়ের দিকে অগ্রসর হতে পারবে। আমাদের সেই লক্ষ্য নিতে হবে। কিন্তু বর্তমান সময়ে কি আমাদের পার্লামেন্টে 543 জন এমপির মধ্যে 504 জন এমপি কোটিপতি। তাহলে তারা কি শ্রমিক শ্রেণীর কথা বলবে, মেহনতি মানুষের কথা বলবে? হবে না। যার জন্য আজকে এই লেবার কোড বিল আসছে, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন আসছে, আর ইলেকট্রাল বন্ডের নামে পুঁজিপতিদের কাছ থেকে বিপুল পরিমাণ মুনাফা নিতে শুরু করেছে সরকার। অর্থাৎ ধান্দাবাজি চলছে সারা বিশ্ব জুড়ে। এখন বিভিন্ন দেশে কর্পোরেট পুঁজিপতিরাই সরকারকে পরিচালনা করছে পিছন থেকে। সে আপনি আমেরিকায় দেখুন আর ভারতবর্ষে দেখুন, ওখানে এলন মাস্ক, তো এখানে আম্বানি আদানি। আজকে আমাদের এই বিএসএনএল তথা ভারতবর্ষের টেলিকম ক্ষেত্রেও ওই এলন মাস্কের স্টার্লিং অনুপ্রবেশ ঘটিয়েছে। তাদের স্বপ্নের দৃষ্টি পড়েছে আমাদের দপ্তরে। তাই ভবিষ্যতে আমাদেরকে সুরক্ষিত করতে হবে। তাই সুরক্ষিত করতে হলে এই সাম্রাজ্যবাদী শক্তি কর্পোরেট পুঁজিপতিদের বিরুদ্ধে আমাদের আরো তীব্র লড়াই সংগ্রাম করে তুলতে হবে। এবং এর পাশাপাশি আমরা যদি দেখি, যখন 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, তখন বিশ্বের দাবর নেতারা কি বিবৃতি দিলেন? এর আগে কমরেড তপসিল বলেছে, ফুকুয়ামা তিনি ঘোষণা করলেন এন্ড অফ হিস্ট্রি। মার্গারেট থেচার তিনি বললেন বিজনেস ইজ নট দ্য বিজনেস অফ এ গভর্নমেন্ট। এবং রোনাল্ড রেগান তিনি দাবি করলেন দৈনিক 8 ঘন্টা নয় 12 ঘন্টা কাজের দাবি। আমরা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে শ্রমিক শ্রেণীরা যে সমস্ত শ্রম আইনগুলো লাভ করতে পেরেছিলাম, আজকে পুঁজিপতিরা সেই সরকারের উপর চাপ সৃষ্টি করে এই সমস্ত শ্রম আইনগুলোকে নস্যাৎ করে দিয়ে 4টে শ্রম কোড দিয়ে আমাদের শ্রম আইনের অর্জিত অধিকারগুলোকে হয় ডাইলিউট করতে চাইছে, আর না হলে পুরোপুরি বিদায় দিতে চাইছে। তাই এর বিরুদ্ধে আমাদের সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। এর পাশাপাশি আমি দীর্ঘ করব না আমার বক্তব্য, আমার নিজের জীবনের দেখা 2টি অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আজকে আমার বাড়ির স্ত্রী, আমার স্ত্রী স্কুল শিক্ষিকা। তো আর আমি এই কর্মসূত্রে বিএসএনএল কাজের পাশাপাশি ওই নিটের ছাত্রছাত্রীদের কোচিং ফিজিক্স পড়াই। তো আমি বিএসএনএল এর যোগদানের পর থেকে এই ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সঙ্গে যুক্ত। প্রায়ই আমার দিননি এবং ছাত্রছাত্রীরা বলেন, স্যার আপনারা
কি বারবার এই রাজপথে হাঁটে চট নিয়ে বসে পড়ে, আপনাদের দাবি কি কেউ শোনে? কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে যেদিন 26,000 শিক্ষক কর্মচারী ওই কলমের খোঁচায় চাকরি বাতিল হয়ে গেল, সেই দিন বাড়ি এসে আমার গিন্নি আমাকে বলছে আমার পাশের টেবিলে আমার সহকর্মচারী চাকরি চলে গেছে, তার চোখের দিকে তাকাতে পারছিলাম না, তাই তোমরা যে চট পাতো আজকে আমাদেরও চট পাততে হবে। তা আমরা এই চট পাততে গিয়ে যে লাঠির বাড়িটা খাই, আজকে শিক্ষকদেরও সেই লাঠির বাড়ি পড়ছে। সেই সঙ্গে সঙ্গে এর আগের বছর নিট পরীক্ষার একটা কেলেঙ্কারি যখন হয়ে গেছিল, তখন আমার এই ছাত্রছাত্রীরা যারা নিটের পরীক্ষা দেবে তারা বলছিল স্যার এই দুর্নীতিকে প্রতিহত করতে গেলে আপনাদের মতোই ওই রাস্তায় নামতে হবে, তাই রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই। পরবর্তীকালে যখন অভয়ের হত্যাকাণ্ড দেখলাম, সেই ক্ষেত্রে দেখলাম আমরা ডাক্তাররা কিভাবে রাস্তায় নামতে বাধ্য হলো। অর্থাৎ সমাজের সমস্ত অংশের মানুষ, তাদেরকে আমাদের সংঘবদ্ধ করতে হবে, তাদেরও কিন্তু চেতনাকে বাড়াতে হবে। আর শ্রমের যে সংজ্ঞা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে শ্রমটা এখন পরিবর্তিত হচ্ছে। বৈজ্ঞানিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে একসময় যেটা শুধু দৈহিক শ্রম বুঝতাম, এখন দৈহিক শ্রমের চেয়ে মানসিক শ্রমটা বেশি হয়ে দাঁড়াচ্ছে। মানুষের মেধাকে পুঁজিপতিরা তারা বিকৃত রূপে ব্যবহার করছে। আপনি দেখেন শিক্ষাক্ষেত্রে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুলে দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কোচিং সেন্টারের রমরমা ভারতবর্ষের বুকে দেখা দিয়েছে। তেমনি ডাক্তাররাও তারা স্বাধীনভাবে আজকে চিকিৎসা করতে পারছে না। একটা নার্সিং হোমে যদি ডাক্তার চিকিৎসা করে, তার ওই কর্পোরেট পুঁজিপতি মালিক সে ঠিক করে দেয় পেশেন্ট ভর্তি হলে তার কি কি টেস্ট দিতে হবে, কোন রোগ হোক বা না হোক ওই মালিকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রেসক্রাইব করতে হবে। তার নিজস্ব মেধার কোনো মূল্য নেই। অর্থাৎ মেধাকে পুঁজিপতি যেভাবে চাইবে সেইভাবে বিকৃত করবে। তাই সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে আমাদের সংগ্রামকে আরো বেশিভাবে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে এই বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি আগামী দিনে যে সমস্ত কর্মসূচিগুলো আসবে সেইগুলোকে প্রথাগত নিয়মে না করে আন্তরিকতার সঙ্গে করতে হবে। আমরা প্রায় অধিকাংশ সময় দেখি যে মিট দ্য এমপ্লয়িজ, মিট দ্য ফ্যামিলি প্রোগ্রামগুলো করা দেওয়া হয়, কিন্তু সেই সমস্ত কর্মসূচিতে আমরা কি দেখি, আমরা অনেকগুলো কর্মচারী একটা করে একজন নেতা নিয়ে ভাষণ দিয়ে চলে এলাম। এটা করলে হবে না। ভবিষ্যতে আমাদের এই মিট দ্য এমপ্লয়িজ কর্মসূচি পালন করবার সময় কর্মচারীদের কাছ থেকে শুনতে হবে বেশি, নিজেদের বলতে হবে কম। সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের ঘরে গিয়ে আমাদের বাড়ি থেকেই আমরা চেতনা বৃদ্ধির কাজটা শুরু করি। আগে নিজেদের ঘরের লোককে বোঝাই, তারপরে বাইরে। এইভাবে ক্রমশ আমাদের আন্দোলনকে বিকশিত করতে হবে। এবং শেষ কথা হচ্ছে এই পুঁজিবাদের থেকে রক্ষা করবার জন্য, মেহনতি মানুষের সরকার গঠনের জন্য, খেটে খাওয়া মানুষের সরকার গঠনের জন্য আমাদের লড়াইকে বিকশিত করতে হবে। তা না হলে এর থেকে মুক্তির কোনো পথ নেই। এইটুকু বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি জিন্দাবাদ।